বিকেলের শেষ আলোটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের লাল ইটের দেয়ালে এসে পড়েছে। আকাশটা একটু মেঘলা, বাতাসের আর্দ্রতা বলে দিচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। লাইব্রেরির বারান্দায় বসে থাকা সজ্জাদের মনেও যেন মেঘের আনাগোনা। সে ইতিহাসের ছাত্র, কিন্তু বর্তমান সময়ের নানা রাজনৈতিক আলোচনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উগ্র মতবাদ তাকে বিভ্রান্ত করে তুলেছে। তার হাতে একটি পুরনো বই, আল মাওয়ার্দির আল আহকাম আস সুলতানিয়া। সে অপেক্ষা করছে প্রফেসর ড আহমেদ কামালের জন্য। প্রফেসর কামাল মধ্যযুগীয় ইতিহাস এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একজন পণ্ডিত মানুষ, যিনি জটিল বিষয়গুলোকে গল্পের মতো করে বুঝিয়ে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই প্রফেসর এলেন, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। সজ্জাদকে চিন্তিত দেখে মুচকি হেসে বললেন, কি ব্যাপার সজ্জাদ, মনে হচ্ছে বাগদাদের খলিফাদের দরবার আর আধুনিক পার্লামেন্টের মাঝখানে আটকা পড়ে গেছ। সজ্জাদ বইটা টেবিলে রেখে বলল, স্যার, আসলেই তাই। আজকাল আমরা প্রায়ই ইসলামী রাষ্ট্র বা খিলাফত শব্দগুলো শুনি, কিন্তু বাস্তবে আব্বাসীয় খিলাফতের সময় রাষ্ট্রের কাঠামো কেমন ছিল? সেটা কি আজকের আধুনিক গণতন্ত্রের সাথে কোনোভাবে তুলনীয়, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো জগৎ? বিশেষ করে আল মাওয়ার্দির এই বইটা পড়ে মনে হচ্ছে তাদেরও তো একটা সংবিধান বা নিয়ম ছিল, কিন্তু আধুনিক গণতন্ত্রের সাথে এর মিল অমিলটা ঠিক ধরতে পারছি না। প্রফেসর কামাল চেয়ারটা টেনে বসলেন। এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় সজ্জাদ। তুমি যে প্রশ্নগুলো করছো তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অষ্টম ও নবম শতাব্দীতে, যখন টাইগ্রিস নদীর তীরে বাগদাদ নগরী বিশ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। তবে গল্পের শুরুটা করতে হবে রাষ্ট্রের ধারণা থেকে। আধুনিক রাষ্ট্র আর সেই সময়ের খিলাফতের ধারণা এক নয়। চলো আজ আমরা এই ইতিহাসের গভীরে প্রবেশ করি, যেখানে ধর্ম, রাজনীতি এবং ক্ষমতা একাকার হয়ে গিয়েছিল। বৃষ্টির প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই প্রফেসর তার গল্প শুরু করলেন। শোনো সজ্জাদ, আজকের দিনে যখন আমরা রাষ্ট্র বা স্টেট বলি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমিকতা এবং একটি সরকার। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ করে অ্যান্থনি এইচ বার্চের মতো তাত্ত্বিকরা দেখিয়েছেন যে আধুনিক রাষ্ট্র হল একটি বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাকশন, যা শাসক বা সরকারের থেকে আলাদা। অর্থাৎ সরকার বদলায়, কিন্তু রাষ্ট্র টিকে থাকে। আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতা, নির্দিষ্ট ভূখণ্ড এবং নাগরিকত্ব এই বিষয়গুলো সুনির্দিষ্ট। কিন্তু আব্বাসীয় আমলে বা মধ্যযুগে রাষ্ট্র বা দাউলা ধারণাটি ঠিক এমন ছিল না। আব্বাসীয়রা যখন ৭৫০ খ্রিস্টাব্দে উমাইয়াদের হটিয়ে ক্ষমতায় এলো, তারা তাদের শাসনকে বলত দাউলা, যার অর্থ অনেকটা সময়ের পরিবর্তন, বিপ্লব বা সৌভাগ্যের পলাবদল। এটি ছিল একটি নতুন যুগের সূচনা, যেখানে রাষ্ট্র ছিল মূলত শাসক পরিবারের প্রতি অনুগত এবং ধর্মের ভিত্তিতে পরিচালিত একটি কাঠামো। আধুনিক রাষ্ট্রে যেমন আইন একটি নৈবেক্তিক শক্তি, সেখানে খিলাফতের ধারণায় আইন ছিল ঐশ্বরিক এবং শাসক ছিলেন সেই আইনের বাস্তবায়নকারী। তুমি জানতে চেয়েছ তাদের মেকানিজম বা গঠনতন্ত্র সম্পর্কে। আজকের দিনে যেমন আমাদের সংবিধান আছে, আব্বাসীয়দের কি তেমন লিখিত সংবিধান ছিল? না, আজকের মতো ১ অনুচ্ছেদ ২ অনুচ্ছেদ করে লেখা কোনো বই ছিল না। তাদের সংবিধান ছিল মূলত শারিয়া, কুরআন এবং সুন্নাহ। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তো প্রশাসনিক কাঠামোর প্রয়োজন। এখানেই আসে আল মাওয়ার্দির মতো ফাকিহ বা আইনজ্ঞাতদের ভূমিকা, যারা সেই যুগের রাজনৈতিক তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। আব্বাসীয় খিলাফত ছিল ইসলামের স্বর্ণযুগ। ৭৫০ খ্রিস্টাব্দে তারা উমাইয়াদের পরাজিত করে ক্ষমতায় আসে। কিন্তু তাদের ক্ষমতা দখলের ভিত্তিটা কী ছিল? এখানেই আধুনিক গণতন্ত্রের সাথে তাদের প্রথম বড় পার্থক্য। আধুনিক গণতন্ত্রে ক্ষমতার উৎস হল জনগণ বা পপুলার সভারেন্টি। গণতন্ত্রে বিশ্বাস করা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সম্মতির ভিত্তিতেই সরকার গঠিত হয়। কিন্তু আব্বাসীয়দের দাবির ভিত্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের ভিত্তি ছিল বংশগত এবং ধর্মীয়। তারা দাবি করত তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর, এবং তাই খিলাফতের প্রকৃত হকদার তারাই। তারা নিজেদের বলত ইমাম বা ধর্মীয় নেতা, যা রাষ্ট্রনেতার ধারণাকে একটি আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গিয়েছিল। এই ইমাম ধারণাটি আধুনিক সেকুলার গণতন্ত্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ধারণা থেকে যোজন যোজন দূরে। এখন এসো দেখি এই বিশাল সাম্রাজ্য তারা কিভাবে চালাত। আধুনিক রাষ্ট্রে আমরা দেখি বিউরোক্র্যাসি বা আমলাতন্ত্র। আব্বাসীয়রাও উমাইয়াদের মতো কেবল আরব কেন্দ্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল না। তারা পারস্যের প্রশাসনিক কাঠামো বা বিউরোক্র্যাসি গ্রহণ করেছিল। এই ব্যবস্থার কেন্দ্রে ছিলেন খলিফা। কিন্তু খলিফা একা সব চালাতে পারতেন না, তাই তৈরি হল উজির বা মন্ত্রীর পদ। আধুনিক সংসদীয় গণতন্ত্রে যেমন মন্ত্রিপরিষদ থাকে, আব্বাসীয়দেরও তেমন কাঠামো ছিল, কিন্তু তার কার্যপদ্ধতি ভিন্ন। তুমি কি জানো, উজির শব্দটি কুরআনে সাহায্যকারী অর্থে ব্যবহৃত হয়েছে। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম হারুন আলাইহি ওয়াসাল্লামকে তার উজির বা সাহায্যকারী হিসাবে চেয়েছিলেন। আব্বাসীয়রা এই ধারণাটিকে একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ দিল। উজির ছিলেন খলিফার ডান হাত। আধুনিক গণতন্ত্রে যেমন প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা থাকে, আব্বাসীয় আমলে শক্তিশালী উজিররা, যেমন বার্মাকি পরিবার, কার্যত সাম্রাজ্য চালাতেন। হারুন আল রশিদের সময় ইয়াহিয়া আল বার্মাকিকে খলিফা বলেছিলেন, আমি তোমাকে আমার প্রজাদের দায়িত্ব অর্পণ করলাম, তুমি যাকে ইচ্ছা নিয়োগ দাও, যাকে ইচ্ছা বরখাস্ত করো।
এটা ছিল ক্ষমতার এক বিশাল কেন্দ্রীভূতিকরণ। আধুনিক গণতন্ত্রে আমরা দেখি চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ক্ষমতার ভারসাম্য নীতি, যেখানে আইনসভা, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে। কিন্তু খিলাফতে চূড়ান্ত ক্ষমতা অন্তত তাত্ত্বিকভাবে খলিফার হাতেই থাকত, এবং তিনি তা উজিরের মাধ্যমে প্রয়োগ করতেন। তবে সজ্জাদ, এখানে একটা মজার বিষয় আছে। আব্বাসীয় শাসনেও এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস ছিল, তবে সেটা আধুনিক পদ্ধতির মতো প্রাতিষ্ঠানিক নয়। সেটা ছিল মাজালিম বা গণ অভিযোগ আদালত এবং আইনজ্ঞাত বা উলেমাদের মাধ্যমে। তুমি আল মাওয়ার্দির কথা বললে। আল মাওয়ার্দি তার আল আহকাম আস সুলতানিয়া বইতে রাষ্ট্রের গঠনতন্ত্র এবং খালিফার দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করেছেন। তিনি একাদশ শতাব্দীর মানুষ, যখন আব্বাসীয় খালিফাদের ক্ষমতা কিছুটা কমে এসেছিল এবং বুয়াইহিরা ক্ষমতার কেন্দ্রে ছিল। মাওয়ার্দি চেষ্টা করেছিলেন খালিফার আইনি ও ধর্মীয় কর্তৃত্বকে তাত্ত্বিকভাবে সংজ্ঞায়িত করতে, যা অনেকটা আধুনিক সংবিধানের মতো কাজ করত। আল মাওয়ার্দির মতে ইমামত বা খিলাফত প্রতিষ্ঠা করা ওয়াজিব বা আবশ্যক। কেন? কারণ মানুষেরা সামাজিক জীব, তাদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত এড়াতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একজন নেতার প্রয়োজন। মাওয়ার্দি এখানে একটি চমৎকার তত্ত্ব দিয়েছেন, যা অনেক পরে পশ্চিমা দর্শনে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির তত্ত্বে আমরা দেখতে পাই। টমাস হবস, জন লক বা রুশো যে সামাজিক চুক্তির কথা বলেছেন, যেখানে মানুষ নিজেদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের কাছে ক্ষমতা সমর্পণ করে, মাওয়ার্দি তার বহু আগেই শাসক ও জনগণের সম্পর্কের ভিত্তি হিসেবে এক ধরনের চুক্তির কথা উল্লেখ করেছিলেন। এই চুক্তিটি হল বায়াত বা বেয়া। এটি শাসক এবং শাসিতের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি। আধুনিক গণতন্ত্রে যেমন নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে ম্যান্ডেট দেয়, আব্বাসীয় আমলে বায়াত ছিল সেই ম্যান্ডেট। তবে পার্থক্য হল গণতন্ত্রের নির্দিষ্ট মেয়াদের জন্য ম্যান্ডেট দেওয়া হয়, আর বায়াত সাধারণত আজীবনের জন্য হতো। মাওয়ার্দির মতে জনগণ খলিফাকে আনুগত্য দেবে, আর বিনিময়ে খলিফা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সীমান্ত রক্ষা করবেন এবং শরিয়ার শাসন বজায় রাখবেন। এটি একতরফা ছিল না। যদি খলিফা তার দায়িত্ব পালনে ব্যর্থ হন, যেমন তিনি যদি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন বা ইসলামী আইন লঙ্ঘন করেন, তবে তাকে পদচ্যুত করা যেতে পারে। যদিও বাস্তবে খলিফাকে পদচ্যুত করা খুব কঠিন ছিল এবং প্রায়ই তার সামরিক শক্তির মাধ্যমে হতো, কিন্তু তাত্ত্বিকভাবে মাওয়ার্দি শাসকের জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছিলেন, যা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন প্রশ্ন হল, আধুনিক গণতন্ত্রের সাথে এর মূল পার্থক্য কোথায়? আধুনিক গণতন্ত্রে জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি ঠিক করে, যারা আইন তৈরি করে। একে বলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আইনসভা বা পার্লামেন্ট হল সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। কিন্তু আব্বাসীয় খিলাফতে আইন তৈরির ক্ষমতা মানুষের বা কোনো সংসদের ছিল না। তাদের বিশ্বাস অনুযায়ী আইন তো দেওয়াই আছে, আল্লাহর আইন বা শরিয়া। খলিফার কাজ ছিল সেই আইন প্রয়োগ করা এবং রক্ষা করা। আইন ব্যাখ্যার দায়িত্ব ছিল মুফতি বা ফকিহদের, যারা আধুনিক বিচারক বা আইনজ্ঞদের মতো কাজ করতেন, কিন্তু তাদের ভিত্তি ছিল ধর্মগ্রন্থ, কোনো মানবসৃষ্ট সংবিধান নয়। তবে আব্বাসীয়রা যে প্রশাসনের কাঠামো তৈরি করেছিল তা ছিল বিস্ময়কর এবং আধুনিক আমলাতন্ত্রের পূর্বসূরি। তারা বিভিন্ন দিওয়ান বা দপ্তর তৈরি করেছিল, যেমন দিওয়ান আল খারাজ রাজস্ব বিভাগ, দিওয়ান আল জুন্দ সেনা বিভাগ এবং দিওয়ান আল বারিদ ডাক ও গোয়েন্দা বিভাগ। এই যে বারিদ বা ডাক বিভাগ, এটি কেবল চিঠি আদান প্রদানের জন্য ছিল না, এটি ছিল খলিফার চোখ ও কান। আধুনিক রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতো তারা রাজ্যের প্রতিটি কোণ থেকে খলিফাকে সংবাদ দিত। এই আমলাতান্ত্রিক কাঠামো রাষ্ট্রকে একটি স্থিতিশীল রূপ দিয়েছিল, যা ব্যক্তি শাসকের পরিবর্তনের পরেও টিকে থাকত। প্রফেসর একটু থামলেন, চায়ে চুমুক দিলেন। বাইরে বৃষ্টি তখনও ঝরছে। সাজ্জাদ খুব মনোযোগ দিয়ে শুনছে। সে বলল, স্যার, তার মানে কি খলিফা যা ইচ্ছা তাই করতে পারতেন? তাকে থামানোর কেউ ছিল না? আধুনিক গণতন্ত্রে তো বিচার বিভাগ স্বাধীন, তারা সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। প্রফেসর হেসে বললেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাত্ত্বিকভাবে খলিফা ছিলেন আল্লাহর ছায়া, কিন্তু বাস্তবে তাকেও অনেক শক্তির সাথে আপোষ করতে হতো, বিশেষ করে বিচার ব্যবস্থা এবং উলেমাদের সাথে। এখানেই আমরা মাজালিম আদালতের গুরুত্ব বুঝতে পারি, যা আধুনিক ন্যায়পাল বা প্রশাসনিক ট্রাইব্যুনালের সাথে তুলনীয়। উমাইয়া আমল থেকেই শাসকের অবিচারের প্রতিকার চেয়ে সাধারণ মানুষ সরাসরি খলিফার কাছে অভিযোগ করত। আব্বাসীয়রা একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়, যার নাম দিওয়ান আল নাজার ফিয়াল মাজালিম বা অভিযোগ তদন্ত বোর্ড। মাওয়ার্দি তার বইতে উল্লেখ করেছেন যে সাধারণ কাজী বা বিচারকরা যেখানে শক্তিশালী সরকারি কর্মকর্তা বা আমিরদের বিরুদ্ধে রায় দিতে ভয় পেতেন, সেখানে মাজালিম আদালতের ক্ষমতা ছিল তাদের বিচার করার। এটি ছিল সর্বোচ্চ আপিল আদালত। খলিফা নিজে বা তার প্রতিনিধি এই আদালতে বসতেন। এটি প্রমাণ করে যে রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ মানুষের ক্ষোভ প্রশমন এবং ন্যায় বিচারের জন্য একটি বিশেষ মেকানিজম ছিল। তোমার কি মনে আছে খলিফা আল মুতাসিমের সেই ঘটনা? এক মহিলা অভিযোগ করেছিলেন যে এক সেনা কর্মকর্তা তার ছেলেকে অপহরণ করেছে। খলিফা সেই কর্মকর্তাকে ডেকে এনে এমন চাপ দিয়েছিলেন যে সে অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছিল। আবার খলিফা আল মামুন প্রতি রবিবার নিজে এই আদালতে বসতেন। একদিন এক দরিদ্র বৃদ্ধা এসে খলিফার নিজের ছেলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনলেন। তখন মামুন বিচারক ইয়াহিয়া ইবনে আকসামকে বিচার করতে বললেন, আর তিনি নিজে ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন, যেন বিচারকের সামনে তারা দুজনেই সমান।
এই ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতার একটা মেকানিজম ছিল এবং আইনের দৃষ্টিতে সাম্যের একটা ধারণা ছিল, যা আধুনিক আইনের শাসনের মূল ভিত্তি। তবে আধুনিক গণতন্ত্রের সাথে এর একটি বড় অমিল হল গণতন্ত্রে বিচার বিভাগ শাসন বিভাগ থেকে স্বাধীন বা সেপারেশন অফ পাওয়ার্স। আব্বাসীয় ব্যবস্থায় বিচারক বা কাজীরা খলিফার নিয়োগকৃত ছিলেন এবং চূড়ান্ত বিচারিক ক্ষমতা খলিফার হাতে থাকত। যদিও তাত্ত্বিকভাবে তারা শরিয়া অনুযায়ী বিচার করতেন এবং অনেক সময় স্বাধীনভাবে রায় দিতেন, কিন্তু রাজনৈতিক মামলায় খলিফার প্রভাব এড়ানো কঠিন ছিল। রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পরামর্শ বা শুরা। ইসলামে পরামর্শের গুরুত্ব অনেক, কিন্তু আব্বাসীয় আমলে এটি কোনো নির্বাচিত সংসদ ছিল না। এটি ছিল খলিফার মনোনীত বা প্রভাবশালী ব্যক্তিদের একটি অনানুষ্ঠানিক পরিষদ। আহাল আল হাল ওয়াল আকাদ বা সমাজের প্রভাবশালী ও জ্ঞানী ব্যক্তিরা তাত্ত্বিকভাবে খলিফা নির্বাচনের অধিকারী ছিলেন। আধুনিক পরিভাষায় আমরা এদেরকে ইলেকটোরাল কলেজ বলতে পারি, কিন্তু বাস্তবে এটি প্রায়ই বংশগত বা শক্তিশালী সেনাপতিদের দ্বারা নির্ধারিত হতো। আধুনিক গণতন্ত্রে যেখানে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার আছে, ইউনিভার্সাল সাফরেজ, সেখানে আব্বাসীয় ব্যবস্থায় সাধারণ জনগণের সরাসরি শাসক নির্বাচনে কোনো ভূমিকা ছিল না। তাদের ভূমিকা ছিল বায়াত বা আনুগত্য প্রকাশের মধ্যে সীমাবদ্ধ। এখন এসো আমরা আব্বাসীয় সংবিধান বা রাষ্ট্র দর্শনের আরেকটি দিক দেখি। সেটা হলো বহুত্ববাদ বা প্লুরালিজম। আধুনিক গণতন্ত্রে প্লুরালিজম মানে হল বিভিন্ন দল ও মতের সহাবস্থান এবং প্রতিযোগিতার সুযোগ। রবার্ট ডালের মতো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে গণতন্ত্রে বিভিন্ন গ্রুপ সরকারের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। আব্বাসীয়দের সময় কি এটা ছিল? আব্বাসীয় সমাজ ছিল বহুজাতি ও বহু ধর্মের মিলনমেলা। বাগদাদ ছিল বিশ্বজনীন শহর। সেখানে খ্রিস্টান, হিন্দু, জরাথুস্ট্রবাদী সবাই ছিল। আধুনিক অর্থে রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিজ না থাকলেও সেখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী বা গ্রুপ ছিল। আব্বাসীয় আমলেও আমরা দেখি বিভিন্ন লবিং গ্রুপ ছিল, তুর্কি সেনাবাহিনী, পারসিক আমলাতন্ত্র এবং বিভিন্ন মাঝহাবের উলামারা। তারা ক্ষমতার কেন্দ্রে প্রভাব বিস্তার করত। তবে আব্বাসীয়দের বহুত্ববাদ ছিল ধর্মীয় সহিষ্ণুতা ও প্রশাসনিক অংশগ্রহণের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগিতে নয়। তারা জিম্মি বা অমুসলিম নাগরিকদের অধিকার রক্ষা করত এবং তাদের নিজস্ব ধর্মীয় আইন অনুযায়ী বিচার কার্যের স্বাধীনতা দিত। আধুনিক সেকুলার রাষ্ট্রে যেমন ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখা হয়, আব্বাসীয় রাষ্ট্রে ধর্মই ছিল পরিচয়ের মূল ভিত্তি। তবুও আমরা দেখি অনেক খ্রিস্টান ও ইহুদি আব্বাসীয় দরবারে উজির বা সচিবের মতো উচ্চপদে আসীন হয়েছিলেন। যেমন আল মুক্তাদিরের সময় ইবনে আল ফুরাত এবং বনু আল জার্রাহ পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তা অনেকটাই আধুনিক রাজনৈতিক দলাদলির মতো মনে হতে পারে। বনু আল জার্রাহ পরিবারটি ছিল নেস্টেরিয়ান খ্রিস্টান থেকে ধর্মান্তরিত এবং তারা তাদের প্রশাসনে খ্রিস্টানদের নিয়োগ দিত। এটি এক ধরনের প্রেশার গ্রুপ পলিটিক্সের ইঙ্গিত দেয়, যা আধুনিক গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য। কিন্তু এখানে মনে রাখতে হবে, আধুনিক গণতন্ত্রে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষ নেয় না, ধর্মনিরপেক্ষতা। কিন্তু আব্বাসীয় রাষ্ট্র ছিল স্পষ্টভাবে ইসলামী। খালিফা ছিলেন আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা। আল কাদির বা আল কাইয়িমের মতো খালিফারা সুন্নি মতাদর্শকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং মুতাজিলা বা শিয়াদের মতো ভিন্ন মতাবলম্বীদের দমন করার চেষ্টা করেছিলেন। আল কাদির 1018 সালে আল আকিদা আল কাদিরিয়া নামে একটি ঘোষণা জারি করেন, যা ছিল রাষ্ট্রের সরকারি ধর্মবিশ্বাস। এটি অনেকটা রাষ্ট্রের আদর্শিক সংবিধানের মতো কাজ করেছিল, যেখানে বলা হয়েছিল কি বিশ্বাস করা যাবে আর কি যাবে না। আধুনিক উদারনৈতিক গণতন্ত্রে রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত বিশ্বাসে এমন হস্তক্ষেপ করে না যা জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার বা নেগেটিভ লিবার্টির সাথে মেলে, যেখানে অন্যের ক্ষতি না করা পর্যন্ত মানুষ যা ইচ্ছা করতে পারে। কিন্তু আব্বাসীয় রাষ্ট্র মনে করত নাগরিকদের সঠিক পথে পরিচালনা করা বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বা হিজবা রাষ্ট্রের দায়িত্ব। সাজ্জাদ, তুমি কি বুঝতে পারছো পার্থক্যটা? আধুনিক গণতন্ত্রে রাষ্ট্র একটি নিরপেক্ষ কাঠামো হতে চায়, আর আব্বাসীয় রাষ্ট্র ছিল একটি নৈতিক ও ধর্মীয় মিশনের বাহক। আল মাওয়ার্দি তার তত্ত্বে বলেছেন, রাষ্ট্রের উদ্দেশ্য হল ধর্ম রক্ষা করা এবং পৃথিবী পরিচালনা করা। সিয়াসাত আদ-দুনিয়া বিদ্দিন, অর্থাৎ রাজনীতি এবং ধর্ম এখানে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। আধুনিক সেকুলার রাষ্ট্রে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার চেষ্টা করা হয়। আব্বাসীয় প্রশাসনের আরেকটি চমকপ্রদ দিক ছিল তাদের আমলাতন্ত্রের পেশাদারিত্ব। নবম ও দশম শতাব্দীতে বাগদাদে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়, কাতিব বা লেখক শ্রেণী। কুদামা ইবনে জাফরের মতো লেখকরা কিতাব অল খারাজ বা রাজস্বের বই লিখেছিলেন, যেখানে সরকারের প্রতিটি দফতরের কাজ, কর আদায়ের পদ্ধতি এবং প্রশাসনিক নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি আধুনিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের ম্যানুয়ালের মতো। তারা জানত যে একটি বিশাল সাম্রাজ্য চালাতে হলে কেবল তলোয়ার যথেষ্ট নয়, কলমের জোরও দরকার। ইবনে কুতাইবা আমলাদের প্রশিক্ষণের জন্য আদাব আল কাতিব লিখেছিলেন, যেখানে বলা হয়েছিল একজন ভালো আমলাকে কেবল হিসাব জানলেই হবে না, তাকে সাহিত্য, ইতিহাস এবং আইনও জানতে হবে। এই মেরিট বা যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের ধারণা আধুনিক আমলাতন্ত্রের সাথে মিলে যায়। তবে এই ব্যবস্থার একটি বড় দুর্বলতা ছিল উত্তরাধিকার নিয়ে। আধুনিক গণতন্ত্রে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হয় এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আব্বাসীয় খিলাফাতে উত্তরাধিকার নিয়ে কোনো সুনির্দিষ্ট ও সর্বজন স্বীকৃত নিয়ম ছিল না।
খালিফারা প্রায় তাদের এক বা একাধিক ছেলে বা ভাইকে উত্তরাধিকারী বা ওয়ালি আল আহাদ মনোনীত করতেন, যা প্রায়ই গৃহযুদ্ধের জন্ম দিত। যেমন হারুন আল রাশিদের দুই ছেলে আমিন ও মামুনের মধ্যে যে ভয়াবহ গৃহযুদ্ধ হয়েছিল তা বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এটি রাজতান্ত্রিক ব্যবস্থার একটি চিরস্থায়ী সমস্যা যা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রে এড়ানো সম্ভব হয়েছে। প্রফেসর থামলেন। বৃষ্টির বেগ বেড়েছে। কার্জন হলের বারান্দায় বৃষ্টির ছাঁট আসছে। সাজ্জাদ তার নোটবুকে কিছু টুকে নিল। সে বলল, স্যার, তাহলে আমরা বলতে পারি যে আব্বাসীয় রাষ্ট্র ছিল একটি ধর্মভিত্তিক রাজতন্ত্র যেখানে কিছু সাংবিধানিক রীতিনীতি এবং প্রশাসনিক জটিলতা ছিল, কিন্তু জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল না। প্রফেসর মাথা নেড়ে বললেন, ঠিক তাই। তবে মনে রেখো, রাজতন্ত্র শব্দটি দিয়ে পুরোটা বোঝানো যায় না। এটি ছিল খিলাফাত, যেখানে শাসকের বৈধতা আসত ধর্ম থেকে এবং তাকে শরিয়ার কাছে জবাবদিহি করতে হতো, অন্তত তাত্ত্বিকভাবে। আধুনিক গণতন্ত্রের সাথে এর মিল হল উভয় ব্যবস্থাতেই আইনের শাসন বা রুল অফ ল এবং জনকল্যাণের কথা বলা হয়। মাওয়ার্দি বলেছেন, ইমামের দায়িত্ব হল জনগণের নিরাপত্তা দেওয়া এবং তাদের সম্পদ রক্ষা করা। জন লক বা হবসও রাষ্ট্রের উদ্দেশ্য হিসাবে নিরাপত্তা এবং সম্পত্তির রক্ষার কথা বলেছেন। পার্থক্য হল, আব্বাসীয় ব্যবস্থায় এই আইনের উৎস ছিল ওহী বা প্রত্যাদেশ, আর গণতন্ত্রে তা হল মানুষের যুক্তি ও সম্মতি। আরেকটা বিষয়, আব্বাসীয় সমাজ কিন্তু স্থির ছিল না। সেখানেও সামাজিক সচলতা ছিল। একজন সাধারণ মানুষ বা দাসও মেধা ও দক্ষতার জোরে উজির বা সেনাপতি হতে পারত। সমাজে শিক্ষার কদর ছিল। বাগদাদ ছিল তখন বিশ্বের বুদ্ধিমত্তার রাজধানী। বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর ছিল, যেখানে গ্রিক, ভারতীয় ও পারসিক জ্ঞান অনুদিত হতো। এই জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার পরিবেশ রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করেছিল। তবে যখনই রাষ্ট্র ধর্মীয় গোড়ামির দিকে ঝুঁকেছে বা সেনাবাহিনী রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে, তখনই পতন ত্বরান্বিত হয়েছে। সাজ্জাদ, তুমি কি আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি? তুমি আল মাওয়ার্দির বইটি ভালো করে পড়ো, বিশেষ করে যেখানে তিনি ইমাম নির্বাচনের শর্তাবলী এবং তার দায়িত্ব নিয়ে আলোচনা করেছেন। পরের দিন আমরা কথা বলবো আব্বাসীয় সমাজের অন্যান্য দিক নিয়ে, নারীদের অবস্থান, দাস প্রথা এবং ধর্মীয় ভিন্ন মতাবলম্বীদের যেমন জিন্দিক বা মুতাজিলার সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে। তখন তুমি দেখবে সেই সমাজ কতটা জটিল এবং বৈচিত্র্যময় ছিল। সাজ্জাদ উঠে দাঁড়াল। বৃষ্টি কমে এসেছে। তার মনে এখন অনেক নতুন প্রশ্ন, কিন্তু একই সাথে ইতিহাসের একটি স্পষ্ট ছবিও ভেসে উঠছে। সে বুঝতে পারছে যে ইসলামী রাষ্ট্র বা খিলাফত কোনো একরৈখিক বা সরল ধারণা নয়। এটি ছিল বিবর্তিত হওয়া একটি রাজনৈতিক ব্যবস্থা যার নিজস্ব শক্তি ও দুর্বলতা ছিল। আধুনিক গণতন্ত্রের সাথে এর তুলনা করতে গেলে কেবল মিল বা অমিল খুঁজলেই হবে না, সেই সময়ের প্রেক্ষাপটকেও বুঝতে হবে। কার্জন হল থেকে বের হওয়ার সময় সাজ্জাদের মনে হল বাগদাদের সেই পুরানো দিনগুলো যেন এই বৃষ্টির শব্দের সাথে মিশে আছে, যেখানে খালিফা, উজির, কাজী এবং সাধারণ মানুষ এক বিশাল ইতিহাসের অংশ হয়ে আছে। টিএসসির ক্যাফেটেরিয়ার এক কোণে বসে আছে সাজ্জাদ। আজ আর কার্জন হল নয়, জায়গাটা পরিবর্তন করা হয়েছে। বিকেলের রোদে টিএসসিতে শিক্ষার্থীদের আড্ডা আর কোলাহল মুখর পরিবেশ। তবে সাজ্জাদের মনোযোগ তার সামনের নোট খাতার দিকে। সে গতদিনের আলোচনার সূত্রগুলো ঝালিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর প্রফেসর আহমেদ কামাল এসে পৌঁছালেন। তার হাতে এক তাড়া বই। তিনি বসতে বসতে বললেন, কি সাজ্জাদ, গতদিন আমরা রাষ্ট্রের কাঠামো আর খলিফার ক্ষমতা নিয়ে কথা বলেছিলাম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সমাজের ভেতরের মানুষগুলো। একটা রাষ্ট্র তো শুধু ইট পাথরের প্রাসাদ বা আইনের বই দিয়ে হয় না, হয় মানুষ দিয়ে। আধুনিক গণতন্ত্রে আমরা নাগরিকত্ব বা সিটিজেনশিপ বা মানবাধিকারের কথা বলি, কিন্তু আব্বাসীয় খিলাফতে মানুষের পরিচয় কি ছিল? সেখানে কি সবার সমান অধিকার ছিল? ভিন্ন মতাবলম্বী বা নারীদের অবস্থানই বা কী ছিল? সাজ্জাদ নড়ে চড়ে বসল। স্যার, আমি এই বিষয়গুলো নিয়েই ভাবছিলাম, বিশেষ করে সংখ্যালঘুদের কথা। আমরা জানি আধুনিক সেকুলার গণতন্ত্রে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সমান, কিন্তু ইসলামী রাষ্ট্রে তো জিম্মি প্রথা ছিল। এটা কি বৈষম্যমূলক ছিল না? প্রফেসর কামাল মৃদু হাসলেন। চমৎকার প্রশ্ন। চলো আমরা আব্বাসীয় সমাজের এই দিকটা ব্যবচ্ছেদ করি। সংখ্যালঘু, জিম্মি এবং আমলাতন্ত্রে তাদের ভূমিকা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকত্বের ধারণাটি সর্বজনীন, কিন্তু আব্বাসীয় আমলে পরিচয় নির্ধারিত হতো ধর্মের ভিত্তিতে। মুসলিমরা ছিল শাসক গোষ্ঠী, আর অমুসলিমরা, বিশেষ করে খ্রিস্টান, ইহুদি এবং জরাথস্ত্রবাদীরা ছিল আহাল আল জিম্মা বা জিম্মি। তাদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার বিনিময়ে তাদের জিজিয়া বা পোল ট্যাক্স দিতে হতো। তবে মজার ব্যাপার হল, তত্ত্বীয়ভাবে জিম্মিদের কিছু আইনি সীমাবদ্ধতা থাকলেও বাস্তবে আব্বাসীয় প্রশাসনে তাদের প্রভাব ছিল অপরিসীম। তুমি যদি আব্বাসীয় আমলাতন্ত্রের দিকে তাকাও, অবাক হয়ে দেখবে যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদ, এমনকি উজিরের মতো সর্বোচ্চ পদও অনেক সময় ধর্মান্তরিত মুসলিম বা এমনকি খ্রিস্টান এবং ইহুদিদের দখলে ছিল। যেমন ১০ম শতাব্দীর শুরুর দিকে বানু আল ফুরাত এবং বানু আল জাররাহ, এই দুটি আমলাতান্ত্রিক পরিবার আব্বাসীয় প্রশাসনের ক্ষমতা নিয়ন্ত্রণ করত। বানু আল জাররাহ পরিবারটি মূলত নেস্টোরিয়ান খ্রিস্টান থেকে ধর্মান্তরিত ছিল এবং তারা প্রশাসনে খ্রিস্টানদের নিয়োগ দিতে পছন্দ করত। এমনকি ফাতেমীয় আমলে যারা আব্বাসীয়দের সমসাময়িক প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা ইয়াকুব ইবনে কিল্লিস নামের এক ইহুদির কথা জানতে পারি, যিনি ইসলাম গ্রহণ করে উজির হয়েছিলেন এবং প্রশাসনের মেরুদণ্ড ছিলেন।
আব্বাসীয়দের সময় খলিফা আল মুতাওয়াক্কিল বিল্লাহের সময়ও খ্রিস্টান সচিবরা অত্যন্ত প্রভাবশালী ছিলেন। নেস্টোরিয়ান খ্রিস্টানরা বিশেষ করে চিকিৎসা এবং অনুবাদের ক্ষেত্রে একছত্র আধিপত্য বিস্তার করেছিল। খলিফা আল মনসুর থেকে শুরু করে হারুন আল রশিদ এবং আল মুতাওয়াক্কিল পর্যন্ত সকলের প্রীতি ব্যক্তিগত চিকিৎসকরা ছিলেন বাকটিসু পরিবারের খ্রিস্টান সদস্যরা। তবে এই সহাবস্থান সবসময় মসৃণ ছিল না। আধুনিক গণতন্ত্রে যেমন সংখ্যালঘুদের অধিকার সংবিধানে সুরক্ষিত থাকে, আব্বাসীয় আমলে তা নির্ভর করত খলিফার মর্জির উপর। যেমন খলিফা আল মুতাওয়াক্কিল ৮৪৭ থেকে ৮৬১ খ্রিস্টাব্দ মিহনা বা ধর্মীয় পরীক্ষা বাতিল করে গোড়া সুন্নি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি জিম্মিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন, যেমন তাদের বিশেষ রঙের পোশাক, মধু রঙের হুড এবং বেল্ট পরতে বাধ্য করা, নতুন গির্জা নির্মাণ নিষিদ্ধ করা এবং সরকারি চাকরি থেকে বহিষ্কার করা। একে বলা হয় প্যাক্ট অফ ওমর বা ওমরের চুক্তি, যা অনেক ঐতিহাসিক মনে করেন আসলে মুতাওয়াক্কিলের সময় প্রণীত হয়েছিল, কিন্তু দ্বিতীয় খলিফা ওমরের নামে চালিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক বৈধতা পাওয়ার জন্য। সাজ্জাদ, তুমি কি পার্থক্যটা ধরতে পারছ? আধুনিক গণতন্ত্রে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হওয়ার চেষ্টা করে যাতে কেউ বৈষম্যের শিকার না হয়, আর আব্বাসীয় রাষ্ট্র ছিল ধর্মীয় আদর্শভিত্তিক, যেখানে অমুসলিমরা সুরক্ষিত ছিল কিন্তু সমান ছিল না। তবুও মধ্যযুগের ইউরোপে যখন ইহুদিরা ঘেঁটোতে বাস করত এবং ধর্মীয় কারণে হত্যাযজ্ঞের শিকার হতো, তখন বাগদাদে ইহুদি এবং খ্রিস্টানরা সমাজের মূল স্রোতে মিশেছিল। বাগদাদে ইহুদিদের ধর্মীয় একাডেমিগুলি যেমন সুরা এবং পুমবেডিতা অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সাজ্জাদ নাড়ল। বুঝতে পারছি স্যার, অর্থাৎ এটা আধুনিক সাম্য নয়, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে এক ধরনের সহনশীলতা ছিল। কিন্তু স্যার, বাক স্বাধীনতা বা ভিন্নমতের কি অবস্থা ছিল? এখন যেমন আমরা ব্লগে বা মিডিয়ায় সরকারের সমালোচনা করি বা ধর্ম নিয়ে প্রশ্ন তুলি, তখন কি সেটা সম্ভব ছিল? বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, মিহনা এবং ভিন্ন মতের দমন। প্রফেসর কামাল এবার একটু গম্ভীর হলেন। এটা আব্বাসীয় ইতিহাসের এক কালো অধ্যায়, আবার একই সাথে এক উজ্জ্বল অধ্যায়ও বটে। উজ্জ্বল এই কারণে যে আব্বাসীয় আমলে মুয়াতাজিলা নামে এক যুক্তিবাদী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, যারা গ্রিক দর্শনের প্রভাবে ইসলামী ধর্মতত্ত্বকে ব্যাখ্যার চেষ্টা করেছিল। তারা বিশ্বাস করত যে মানুষের স্বাধীন ইচ্ছা আছে এবং কোরআন আল্লাহর সৃষ্ট, অনাদি নয়। কিন্তু সমস্যা হল, আধুনিক গণতন্ত্রে যেখানে রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত বিশ্বাসে হস্তক্ষেপ করে না, আব্বাসীয় খলিফা আল মামুন ঠিক তার উল্টোটা করেছিলেন। তিনি মুয়াতাজিনা মতবাদকে রাষ্ট্রীয় ধর্মবিশ্বাসে পরিণত করেন এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর এক ধরনের ইনকুইজিশন বা ধর্মীয় বিচার চাপিয়ে দেন, যা ইতিহাসে মিহেনা নামে পরিচিত। আল মামুন আদেশ দিয়েছিলেন যে সব বিচারক এবং পণ্ডিতকে স্বীকার করতে হবে যে কোরআন সৃষ্ট। যারা এটা মানতে অস্বীকার করত তাদের চাকরিচ্যুত করা হতো, বন্দী করা হতো, এমনকি নির্যাতনও করা হতো। বিখ্যাত হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বল ছিলেন এই মিহেনার অন্যতম শিকার। তাকে শিকল পরিয়ে খলিফার দরবারে নিয়ে যাওয়া হয়েছিল এবং চাবুক মারা হয়েছিল, কারণ তিনি তার বিশ্বাস, অবশ্য সেটা মুয়াতাজিলাদের বিশ্বাস নয়, অন্য আরেকটি বিশ্বাস থেকে সরতে রাজি হননি। এখানে আধুনিক গণতন্ত্রের সাথে এর বিশাল ফারাক। গণতন্ত্রে ফ্রিডম অফ কনসায়েন্স বা বিবেকের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। রাষ্ট্র ঠিক করে দেবে না তুমি কি বিশ্বাস করবে, কিন্তু আল মামুনের সময় রাষ্ট্রই ছিল সত্যের একমাত্র ধারক। তিনি নিজেকে আল্লাহর খলিফা দাবি করে ধর্মীয় কর্তৃত্ব নিজের হাতে নিতে চেয়েছিলেন। এই মেহনা 18 বছর ধরে চলেছিল এবং শেষ পর্যন্ত খলিফা আল মুতাওয়াক্কিল এটি বাতিল করেন। সাজ্জাদ প্রশ্ন করল, স্যার, তাহলে কি সেই যুগে নাস্তিক বা ধর্মবিদ্বেষী কেউ ছিল না, বা থাকলেও তাদের কি হতো? জিন্দিক, সংশয়বাদী এবং নাস্তিকতার ধারণা। প্রফেসর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, অবশ্যই ছিল সাজ্জাদ। মানুষের চিন্তা কি আর শিকল দিয়ে বেঁধে রাখা যায়? আব্বাসীয় যুগে এক বিশেষ ধরনের ধর্মবিরোধীদের বলা হতো জিন্দিক। শুরুতে এই শব্দটি সাসানীয় আমলে ম্যানিকিয়ানদের বোঝাতে ব্যবহৃত হতো, কিন্তু আব্বাসীয় আমলে এটি নাস্তিক, অজ্ঞেয়বাদী বা ইসলামের মূলনীতি অস্বীকারী যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হতে থাকে। খলিফা আল মাহদি জিন্দিকদের খুঁজে বের করে হত্যা করার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছিলেন। তবুও আমরা এমন কিছু চিন্তাবিদ ও কবির দেখা পাই যারা ছিলেন চরম সাহসী এবং সংশয়বাদী। যেমন ইবন আল রাওয়ান্দির কথা ধরো। তিনি 9ম শতাব্দীর মানুষ। তিনি প্রথমে মুয়াতাজিলা ছিলেন, পরে শিয়া হন এবং শেষে সব ধর্ম ত্যাগ করেন। তিনি কিতাব আল জুমুররুদ বা দ্য বুক অফ দ্য এমেরাল্ড নামে একটি বই লিখেছিলেন, যেখানে তিনি নবুয়তি বা প্রথাগত ধর্মবিশ্বাসের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে মানুষের যদি বুদ্ধি বা যুক্তি থাকে তবে তাদের নবী বা কিতাবের প্রয়োজন কি? তার মতে ধর্মীয় অলৌকিক ঘটনাগুলো ছিল জাদুকরের ভেলকিবাজি। আরেকজন বিখ্যাত চরিত্র হলেন অন্ধ কবি আবুল আলা আল মারি। তিনি 11শ শতাব্দীর মানুষ। তিনি ছিলেন নিরামিষভাজী এবং চরম নিরাশাবাদী। তিনি সন্তান জন্ম দেওয়ার ঘোর বিরোধী ছিলেন, কারণ তিনি মনে করতেন পৃথিবীতে সন্তান আনা মানে তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেওয়া। তার কবরের এপিটাফে লেখা আছে, এটা আমার প্রতি আমার বাবার অপরাধ, কিন্তু আমি কারো প্রতি এই অপরাধ করিনি। ধর্ম সম্পর্কে তার বিখ্যাত উক্তি হল, পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত। এক দলের বুদ্ধি আছে কিন্তু ধর্ম নেই, আরেক দলের ধর্ম আছে কিন্তু বুদ্ধি নেই।
এছাড়াও আবু বক্কর আল রাজি, যাকে পশ্চিমে আজিজ নামে পড়ানো হয়, ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং দার্শনিক। তিনিও নবুয়তির ধারণার সমালোচনা করেছিলেন এবং যুক্তি দিয়েছিলেন যে সাধারণ মানুষের জ্ঞানই সত্য ও ন্যায় বিচার বোঝার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হল, এরা কিভাবে টিকেছিলেন? আল-আলা মারি সিরিয়ার এক ছোট শহরে বাস করতেন এবং তার ব্যাপক সাহিত্যিক খ্যাতির কারণে সম্ভবত তিনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু ইবান আল রাবান্দির মতো অনেকের বই পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তাদের পালিয়ে বেড়াতে হয়েছিল। আধুনিক উদারনৈতিক গণতন্ত্রে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ একটি সুরক্ষিত অধিকার। তুমি ধর্ম বা ঈশ্বরের সমালোচনা করলেও রাষ্ট্র তোমাকে শাস্তি দেবে না, কিছু ব্যতিক্রম ছাড়া। কিন্তু আব্বাসীয় সমাজে এটি ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তবে মজার বিষয় হল, সামাজিকভাবে অভিজাত মহলে বা সাহিত্যিক আড্ডায় বা মজলিসে ধর্ম নিয়ে খোলামেলা আলোচনার একটা পরিসর ছিল, যা আজকের অনেক আধুনিক মুসলিম রাষ্ট্রেও হয়তো নেই। হারেমের রাজনীতি, নারীদের ক্ষমতা এবং অবস্থান। সাজ্জাদ খুব মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে বলল, স্যার, এবার নারীদের কথায় আসি। আমরা তো জানি সেই যুগে নারীদের পর্দার আড়ালে রাখা হতো। হারেমের বাইরে কি তাদের কোনো ভূমিকা ছিল? প্রফেসর কামাল হাসলেন। এই জায়গাটাতেই পশ্চিমা ওরিয়েন্টালিস্ট এবং সাধারণ মানুষের ধারণা অনেক সময় ভুল হয়। আব্বাসীয় যুগে নারীদের অবস্থান ছিল অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময়। প্রথমেই একটা বড় পরিবর্তনের কথা বলি। উমাইয়া যুগে খলিফারা সাধারণত আরব আভিজাত্য বজায় রাখতে আরব নারীদের বিয়ে করতেন, কিন্তু আব্বাসীয় যুগে, বিশেষ করে হারুন আল রশিদের পর থেকে, আমরা দেখি খলিফাদের মায়েরা প্রায় সবাই ছিলেন আল ওয়ালাদ বা দাসীমা। এরা ছিলেন মূলত যুদ্ধবন্দী বা কৃতদাসী, পার্সিয়ান, গ্রিক, তুর্কি বা বারবার বংশোদ্ভূত। যেমন খলিফা আল মামুনের মা ছিলেন পার্সিয়ান, আল মুস্তাইন ও আল মুক্তাফিদের মা ছিলেন গ্রিক বা তুর্কি। এই দাসীরা যখন খলিফার সন্তানের মা হতেন, তখন তারা স্বাধীন হয়ে যেতেন এবং রাজদরবারে অকল্পনীয় ক্ষমতার অধিকারী হতেন। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন আল খাইজুরান। তিনি ছিলেন খলিফা আল মাহাদির স্ত্রী এবং হারুন আল রশিদ ও আল হাদির মা। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন ইয়েমেন থেকে অপহৃতা এক দাসী, যাকে আল মাহাদি ভালোবেসে বিয়ে করেছিলেন। খাইজুরান ছিলেন আব্বাসীয় ইতিহাসের প্রথম নারী যিনি পর্দার আড়ালে থেকে কার্যত রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি মন্ত্রীদের নিয়োগ দিতেন, বিদেশি দূতদের সাথে সাক্ষাৎ করতেন এবং নিজের নামে বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন। তার ক্ষমতা এতটাই ছিল যে তার ছেলে খলিফা আল হাদি যখন তার রাজনৈতিক হস্তক্ষেপে বিরক্ত হয়ে তাকে থামানোর চেষ্টা করেন, তখন গুজব রটেছিল যে খাইজুরানি নিজের ছেলেকে বিষ প্রয়োগে বা শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। ভাবো একবার, একজন নারী যিনি দাসী হিসেবে এসেছিলেন, তিনি সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করছেন। আরেকজন বিখ্যাত নারী হলেন জুবাইদা। তিনি হারুন আল রশিদের স্ত্রী এবং খলিফা আল আমিনের মা। তিনি ছিলেন রাজবংশীয় রক্তে আভিজাত্যপূর্ণ। তিনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত হজ যাত্রীদের জন্য পানির ব্যবস্থা করার বিশাল প্রকল্প হাতে নিয়েছিলেন, যা দারব জুবাইদা নামে পরিচিত। তিনি নিজস্ব প্রাসাদ বানিয়েছিলেন এবং তার ব্যক্তিগত সেনাবাহিনী এবং বিশাল সম্পত্তি ছিল। দশম শতাব্দীতে আমরা দেখি আরেক ক্ষমতাধর নারী সাগাব, যিনি খলিফা আল মুক্তাদিরের মা। আল মুক্তাদির যখন মাত্র ১৩ বছর বয়সে খলিফা হন, তখন সাগাবি ছিলেন প্রকৃত শাসক। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে তিনি এক পর্যায়ে মাজালিম বা আপিল আদালত পরিচালনার জন্য তার এক নারী প্রতিনিধিক থামাল আল কাহরামানাকে নিয়োগ দিয়েছিলেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। একজন নারী বিচারকের আসনে বসে পুরুষদের বিচার করছেন। তবে এই ক্ষমতাশালী নারীদের পাশাপাশি ছিল কিয়ান বা গায়িকা দাসীদের এক অদ্ভুত জগৎ। এরা সাধারণ দাসী ছিল না, এদের ছোটবেলা থেকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হতো। তারা কবিতা, সাহিত্য, গান, নাচ এবং দর্শনে পারদর্শী ছিল। এদের তুলনা করা যেতে পারে জাপানের গেইশাদের সাথে। বিখ্যাত গায়িকা আরিব আল মামুনিয়া ছিলেন এমন একজন কিয়ান, যিনি নিজেই অনেক কবিতার রচয়িতা এবং বাগদাদের সাহিত্যিক সমাজের মধ্যমণি। পুরুষরা তাদের সঙ্গ পাওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করত। তারা পর্দার আড়ালে থাকত না, বরং পুরুষদের সাথে বুদ্ধিবৃত্তিক তর্কে লিপ্ত হতো। কিন্তু সাজ্জাদ, এখানে একটা বড় কিন্তু আছে। এই ক্ষমতাশালী বা প্রতিভাবান নারীরা ছিলেন ব্যতিক্রম। সাধারণ নারীদের জীবন ছিল কঠোর সামাজিক অনুশাসনের মধ্যে। অভিজাত নারীদের জন্য পর্দা প্রথা বা হারেম ব্যবস্থা ক্রমশ কঠোর হচ্ছিল। খলিফা আল মুত্তাসিম বা মুতাওয়াক্কিলের সময় থেকে নারীদের জনসমাগম থেকে দূরে রাখার প্রবণতা বাড়ে। আধুনিক গণতন্ত্রের সাথে এর তুলনা করলে দেখবে, আজকের দিনে নারীদের ভোটাধিকার বা রাজনৈতিক পদ পাওয়ার অধিকার আছে অধিকার হিসেবে, কিন্তু আব্বাসীয় যুগে নারীদের ক্ষমতা ছিল প্রভাবের উপর নির্ভরশীল। তারা খলিফার মা, স্ত্রী বা প্রিয়পাত্রী হিসেবে ক্ষমতার চর্চা করতেন, কোনো সাংবিধানিক পদের মাধ্যমে নয়। সাগাব বা খাইজুরানরা যা করেছেন তা ছিল অনানুষ্ঠানিক ক্ষমতা। তবে ত্রয়োদশ শতাব্দীতে মামলুক সুলতানা শাজারাত আল দুর মিশরের শাসক হয়েছিলেন এবং নিজের নামে মুদ্রা জারি করেছিলেন, যা আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম মোটেই পছন্দ করেননি। তিনি চিঠি পাঠিয়ে বলেছিলেন, তোমাদের ওখানে যদি কোনো পুরুষ না থাকে তাহলে বলো, আমরা এখান থেকে পাঠিয়ে দিই। এটি প্রমাণ করে যে নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিকভাবে মেলে নেওয়ার মানসিকতা তখনও তৈরি হয়নি। সামাজিক সচলতা এবং দাস প্রথা।
আরেকটা বিষয় খেয়াল করো সাজ্জাদ, আব্বাসীয় সমাজ ছিল প্রচণ্ডভাবে শ্রেণীবিভক্ত, কিন্তু সেখানে সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতা ছিল বিস্ময়কর। একজন কৃতদাস বা দাসী তার মেধা ও দক্ষতার জোরে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারত। অনেক বিখ্যাত সেনাপতি এবং উজির ছিলেন মুক্ত করা দাস বা তাদের সন্তান। আধুনিক জাতিরাষ্ট্রের মতো সেখানে জন্মসূত্রে নাগরিকত্বের কররই ছিল না, বরং যোগ্যতা এবং আনুগত্যই ছিল মূল চাবিকাঠি। তবে দাসপ্রথা ছিল সমাজের অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধবন্দী বা দাসবাজার থেকে কেনা মানুষরা অর্থনীতির চাকা সচল রাখত। আধুনিক মানবাধিকারের ধারণা অনুযায়ী এটা অমানবিক, কিন্তু সেই সময়ের অর্থনীতি এবং সমাজ কাঠামো এর ওপরই দাঁড়িয়েছিল। সাজ্জাদ নোট নেওয়া থামিয়ে বলল, স্যার, তার মানে আব্বাসীয় সমাজ ছিল এক অদ্ভুত বৈষরিত্যের সমষ্টি। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন, অন্যদিকে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং নাস্তিকতার চর্চা। একদিকে নারীদের পর্দার আড়ালে রাখা, অন্যদিকে খাইজুরান বা সাগাবের মতো নারীদের সাম্রাজ্য শাসন। একদিকে দাসপ্রথা, অন্যদিকে দাসদের সেনাপতি বা উজির হবার সুযোগ। প্রফেসর কামাল মাথা নেড়ে সাই দিলেন, ঠিক তাই। আব্বাসীয় বাগদাদ ছিল অনেকটা আধুনিক নিউ ইয়র্ক বা লন্ডনের মতো, কসমোপলিটান, বৈচিত্র্যময় এবং দান্দিক। সেখানে সব ধরনের মানুষের, সব ধরনের মতের সংঘাত ও সমন্বয় ঘটত। আগামীকাল আমরা দেখব এই বিশাল এবং বৈচিত্র্যময় আব্বাসীয় সাম্রাজ্য কিভাবে পতনের দিকে এগিয়ে গেল, কিভাবে তুর্কি সেনাদের উত্থান, শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং মঙ্গলদের আক্রমণ এই স্বর্ণযুগের অবসান ঘটাল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আব্বাসীয় খিলাফতের পতনের পরেও কিভাবে খালিফা ধারণাটি আজও মুসলিম মানুষকে প্রভাবিত করে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, টিএসসির ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠছে। সাজ্জাদ বইটা ব্যাগে ঢোকাল। তার মনে এখন বাগদাদের সেই রঙিন, জটিল এবং রোমাঞ্চকর সমাজের ছবি। সে বুঝতে পারছে, ইতিহাস মানে শুধু রাজা বাদশাদের যুদ্ধের কাহিনী নয়। ইতিহাস মানে মানুষের, তাদের বিশ্বাস, অবিশ্বাস, প্রেম, ক্ষমতা এবং টিকে থাকার লড়াই। টিএসসির মোড় থেকে উঠে সাজ্জাদ আর প্রফেসর কামাল হাঁটতে হাঁটতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে গেলেন। সন্ধ্যার আধার নেমে এসেছে, রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠার অপেক্ষায়। সাজ্জাদের মনে এখন আব্বাসীয় খিলাফতের সেই জাঁকজমকপূর্ণ দিনগুলোর ছবি, হারুন আল রাশিদের দরবার, বাগদাদের জ্ঞানচর্চা আর হেরেবের ভেতরের অজানা গল্প। কিন্তু তার মনে একটা খচখচানি কাজ করছে। এত সমৃদ্ধি, এত জ্ঞান, এত ক্ষমতার পরও এই বিশাল সাম্রাজ্য টিকল না কেন? উদ্যানের লেকের ধারে একটা বেঞ্চে বসতে বসতে প্রফেসর কামাল যেন সাজ্জাদের মনের কথাটি পড়ে নিলেন। তিনি বললেন, সাজ্জাদ, ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হল উত্থানের ভেতরেই পতনের বীজ বোনা থাকে। আব্বাসীয়দের স্বর্ণযুগ আমরা দেখেছি, কিন্তু এই স্বর্ণমুকুটের নিচেই ছিল বিশৃঙ্খলার ছায়া। আজকের পর্বে আমরা দেখব সেই পতনের গল্প, আর মেলাব আধুনিক রাষ্ট্রব্যবস্থার সমীকরণের সাথে। দেখব কেন একটি খিলাফত ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মতো টেকসই হতে পারল না। তুর্কি প্রহরীদের উত্থান ও সামাররার অরাজকতা। তুমি কি জানো সাজ্জাদ, আব্বাসীয়দের পতনের শুরুটা হয়েছিল তাদের শক্তির উৎস থেকেই। খলিফা আল মামুনের পর তার ভাই আল মুতাসিম ৮৩৩ থেকে ৮৪২ খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন। তিনি আরব বা পারসিক সৈন্যদের ওপর ভরসা করতে পারছিলেন না, তাই তিনি মধ্য এশিয়া থেকে হাজার হাজার তুর্কি কৃতদাস বা গোলাম কিনে এনে এক বিশাল বাহিনী তৈরি করলেন। এদের বলা হতো গিলমান। আধুনিক রাষ্ট্রে সেনাবাহিনী থাকে সিভিল সরকার বা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণে। কিন্তু আব্বাসীয় আমলে এই তুর্কি গোলামরা এতটাই শক্তিশালী হয়ে উঠল যে তারা খলিফাদের রক্ষক থেকে খলিফাদের মালিক হয়ে বসল। বাগদাদের সাধারণ মানুষ এই দুর্ধর্ষ তুর্কি সৈন্যদের মেনে নিতে পারছিল না, তাই আল মুতাসিম বাধ্য হয়ে রাজধানী বাগদাদ থেকে সরিয়ে নিয়ে গেলেন টাইগ্রিস নদীর তীরে নতুন এক শহরে, যার নাম সামাররা। সামাররার রাজপ্রাসাদগুলো ছিল বিশাল, যার আয়তন ছিল ৪৩২ একর। কিন্তু এই জাঁকজমকের আড়ালে খলিফারা হয়ে পড়েছিলেন তুর্কি সেনাপতিদের হাতের পুতুল। ৮৬১ খ্রিস্টাব্দে খলিফা আল মুতাওয়াক্কিলকে তার নিজের তুর্কি রক্ষীরাই হত্যা করে। এরপর শুরু হয় এক ভয়াবহ অরাজকতা, যাকে ঐতিহাসিকরা বলেন অ্যানার্কি অ্যাট সামাররা। মাত্র ৯ বছরের মধ্যে ৪ জন খলিফাকে হত্যা বা পদচ্যুত করা হয়। খলিফা আল মুতাজ বা আল মুতাহাদ্দির মতো শাসকদের তুর্কিরা নির্মমভাবে হত্যা করে। সাজ্জাদ, তুমি যদি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দিকে তাকাও, দেখবে স্যামুয়েল হান্টিংটন বা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরা সিভিল মিলিটারি রিলেশন বা সামরিক বেসামরিক সম্পর্কের ভারসাম্য নিয়ে কথা বলেন। আধুনিক গণতন্ত্রে সামরিক বাহিনী রাজনীতির ঊর্ধ্বে থাকে এবং সংবিধান মেনে চলে। কিন্তু আব্বাসীয় খিলাফতে ক্ষমতার উৎস যেহেতু জনগণের ম্যান্ডেট ছিল না, বরং ছিল সামরিক শক্তি, তাই যাদের হাতে তলোয়ার ছিল তারাই কার্যত রাষ্ট্র চালাত। খলিফা ছিলেন কেবল নামমাত্র প্রধান। দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদ বলল, তার মানে স্যার, খলিফা তখন আর আমিরুল মুমিনিন ছিলেন না, বরং বন্দী ছিলেন। ঠিক তাই, প্রফেসর উত্তর দিলেন। আর এই দুর্বলতার সুযোগেই কেন্দ্রের বাঁধন আলগা হতে শুরু করল। নবম শতকের শেষ দিকে আমরা দেখি জাঞ্জ রিবিলিয়ন বা জাঞ্জ বিদ্রোহ। দক্ষিণ ইরাকের হাজার হাজার আফ্রিকান কৃতদাস বিদ্রোহ করে বসল, যা আব্বাসীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। অর্থনৈতিক সংকট আর কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, এই দুয়ে মিলে সাম্রাজ্য টুকরো টুকরো হতে শুরু করল। খলিফা বনাম সুলতান, দ্বৈত শাসনের দ্বন্দ্ব।
এখানেই আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে সবচেয়ে বড় পার্থক্যটা পাই। আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতা বা সোভেরেনিটি অবিভাজ্য, কিন্তু দশম শতকের পর থেকে আব্বাসীয় খিলাফতে আমরা এক অদ্ভুত দ্বৈত শাসন দেখতে পাই। 945 খ্রিস্টাব্দে শিয়া মতবালম্বী বুয়াইহিরা বা বুইডস বাগদাদ দখল করে নেয়। তারা খলিফাকে হত্যা করল না, বরং তাকে রেখে দিল। কেন জানো? কারণ সুন্নি জনগণের কাছে খলিফার ধর্মীয় গ্রহণযোগ্যতা বা লেজিটিমেসি ছিল। বুয়াইহিরা ছিল সামরিক শাসক বা আমির, আর খলিফা হলেন ধর্মীয় প্রধান। খলিফার কাজ ছিল কেবল বুয়াইহি আমিরদের নিয়োগপত্র দেওয়া এবং তাদের শাসনের বৈধতা দেওয়া। চিন্তা করো সাজ্জাদ, একজন শিয়া শাসক যিনি সুন্নি খলিফাকে নিয়ন্ত্রণ করছেন। বুয়াইহিরা খলিফাদের এতটাই ক্ষমতাহীন করে রেখেছিল যে খলিফা আল মুতি বা আল তাই তাদের হুকুমের দাস ছিলেন। এমনকি খলিফার নামমাত্র উজির বা মন্ত্রীও ছিল না, ছিল কেবল সচিব। এরপর একাদশ শতকে এলো সেলজুকরা। 1055 খ্রিস্টাব্দে তুর্কি সেলজুক নেতা তুগরিল বেগ বাগদাদে প্রবেশ করেন এবং বুয়াইহি বা ফাতেমীয়দের হাত থেকে খলিফাকে উদ্ধার করেন। সেলজুকরা ছিল সুন্নি, তাই খলিফার সাথে তাদের সম্পর্ক কিছুটা ভালো ছিল, কিন্তু ক্ষমতার সমীকরণ বদলায়নি। সেলজুক নেতারা নিজেদের সুলতান উপাধি নিলেন। সুলতান মানে যার হাতে ক্ষমতা বা কর্তৃত্ব আছে, আর খলিফা রইলেন ইমাম বা ধর্মীয় নেতা হিসেবে। আল মাওয়ার্দির কথা মনে আছে? তিনি এই সময়েই তার আল আহকাম আস সুলতানিয়া লিখেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন এই বিশৃঙ্খল পরিস্থিতিতে খলিফার আইনি অবস্থান রক্ষা করতে। তিনি এমন এক তত্ত্ব দিলেন যে যদি কোনো শক্তিশালী সেনাপতি যেমন সুলতান জোরপূর্বক ক্ষমতা দখল করে কিন্তু শরিয়া মেনে চলে এবং খলিফার আনুগত্য স্বীকার করে, তাহলে তাকে বৈধ শাসক হিসেবে মেনে নেওয়া যাবে। এটাকে বলা হয় এমিরেট বাই সিজার বা জবরদখলমূলক আমিরাত। আধুনিক রাষ্ট্রে জবরদখল বা কুয়ের কোনো বৈধতা নেই, কিন্তু মাওয়ার্দি গৃহযুদ্ধ এড়ানোর জন্য এই আপোষ করেছিলেন। সাজ্জাদ অবাক হয়ে বলল, স্যার, তার মানে খিলাফত ব্যবস্থাটি শেষের দিকে অনেকটা আজকের দিনের সাংবিধানিক রাজতন্ত্রের মতো হয়ে গিয়েছিল, যেখানে রাজার কেবল সম্মান আছে কিন্তু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে? প্রফেসর হেসে বললেন, চমৎকার তুলনা। অনেকটা তেমনই, তবে পার্থক্য হল সাংবিধানিক রাজতন্ত্রে আইন ও সংবিধান প্রধান, কিন্তু তখন ছিল জোর যার মুল্লুক তার নীতি। তবে হ্যাঁ, খলিফার একটি বিশাল কাজ ছিল। তিনি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক ছিলেন। মিশর, সিরিয়া বা ভারতের কোনো সুলতান যখন ক্ষমতায় বসতেন, তারা বাগদাদের খলিফার কাছ থেকে একটা নিয়োগপত্র বা মানত বা মেনাশিওর চাইতেন। খলিফা তালের একটা কালো পোশাক, আব্বাসীয়দের প্রতীক, আর একটা তলোয়ার পাঠিয়ে দিতেন। এতেই ওই সুলতানের শাসন হালাল বা বৈধ হয়ে যেত। দিল্লির সুলতান ইলতুতমিশ বা মিশরের মামলুক সুলতানরাও বাগদাদের খলিফার নামে মুদ্রা জারি করতেন এবং জুমার খুতবায় তার নাম পড়তেন। এটি ছিল এক ধরনের সফট পাওয়ার। মঙ্গল ঝড় এবং বাগদাদের পতন। আলোচনার এই পর্যায়ে প্রফেসরের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। কিন্তু সাজ্জাদ, কোনো প্রতীকী ক্ষমতাই অনন্তকাল সুরক্ষা দিতে পারে না যদি না তার পেছনে বাস্তব শক্তি থাকে। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে পূর্ব দিক থেকে ধেয়ে এলো এক প্রলয়, মঙ্গল বাহিনী। চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন তার বিশাল বাহিনী নিয়ে বাগদাদের দিকে এগোচ্ছিলেন, তখন বাগদাদের খলিফা আল মুস্তাসিম ছিলেন এক অদূরদর্শী শাসক। তিনি বাস্তবতাকে অস্বীকার করেছিলেন। তিনি ভেবেছিলেন সমগ্র মুসলিম বিশ্ব তার রক্ষায় এগিয়ে আসবে। 1258 সালের জানুয়ারি মাসে মঙ্গলরা বাগদাদ অবরোধ করে। খলিফার উজির ইবন আল আলকামি, যিনি শিয়া ছিলেন এবং অনেকের মতে বিশ্বাসঘাতকতা করেছিলেন, খলিফাকে ভুল বুঝিয়েছিলেন যে মঙ্গলদের সাথে সন্ধি করা সম্ভব। কিন্তু হালাকু খান সন্ধি করতে আসেননি, তিনি এসেছিলেন ধ্বংস করতে। ফেব্রুয়ারি মাসে বাগদাদের পতন হল। মঙ্গলরা শহরে প্রবেশ করে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা আছে। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়। দজলা নদীর পানি নাকি রক্তের রঙে লাল হয়ে গিয়েছিল। বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমা পুড়িয়ে দেওয়া হয়। বলা হয় এত বই নদীতে ফেলা হয়েছিল যে নদীর পানি কালির রং ধারণ করেছিল। আর খলিফা, তাকে একটি কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ের নিচে পিষে হত্যা করা হয়েছিল, কারণ মঙ্গলদের বিশ্বাস ছিল রাজকীয় রক্ত মাটিতে পড়লে অমঙ্গল হয়। এইভাবেই 1258 সালে 500 বছরের পুরনো আব্বাসীয় খিলাফতের সলিল সমাধি ঘটে। আধুনিক গণতন্ত্র, ইসলামী রাষ্ট্র ও উপসংহার। সাজ্জাদ স্তব্ধ হয়ে বসে রইল। কিছুক্ষণ পর সে বলল, স্যার, এই পুরো ইতিহাস শুনে আমার মনে হচ্ছে খিলাফত ব্যবস্থাটি আসলে ব্যক্তির উপর খুব বেশি নির্ভরশীল ছিল। একজন ভালো খলিফা থাকলে রাষ্ট্র ভালো চলত, আর দুর্বল খলিফা এলে সব ভেঙে পড়ত। প্রফেসর উঠে দাঁড়ালেন। তারা হাঁটতে হাঁটতে টিএসসির দিকে ফিরে চললেন। একদম সঠিক পর্যবেক্ষণ সাজ্জাদ। এখানেই আধুনিক গণতন্ত্রের সাথে এর মূল পার্থক্য। 1. প্রতিষ্ঠান বনাম ব্যক্তি। আধুনিক গণতন্ত্র দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানের ওপর। সেখানে ক্ষমতা ব্যক্তির হাতে নয়, আইনের হাতে। খলিফারা ছিলেন আইনের ঊর্ধ্বে বাস্তবে, কিন্তু গণতন্ত্রে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও আইনের অধীন। আব্বাসীয় ব্যবস্থায় উত্তরাধিকার নিয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না, যা বারবার গৃহযুদ্ধের জন্ম দিয়েছে। গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে। 2. সার্বভৌমত্বের উৎস। আব্বাসীয় বা মধ্যযুগীয় ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্ব ছিল আল্লাহর, আর খলিফা ছিলেন তার প্রতিনিধি বা ভাইস রেজেন্ট। কিন্তু আধুনিক গণতন্ত্রে সার্বভৌমত্ব জনগণের। অ্যান্থনি এইচ বার্চ যেমন বলেছেন, আধুনিক রাষ্ট্র একটি বিমূর্ত সত্তা যা শাসকের চেয়ে বড়। আব্বাসীয়রা রাষ্ট্রকে মনে করত দাওলা বা তাদের বংশের সৌভাগ্যের পলাবদল।
3. নাগরিকত্ব ও অধিকার। আব্বাসীয় সমাজ ছিল বৈচিত্র্যময়, কিন্তু সেখানে সম অধিকার ছিল না। মুসলিম ও জিম্মি, স্বাধীন ও কৃতদাস, পুরুষ ও নারী সবার অধিকার ভিন্ন ভিন্ন ছিল। আধুনিক গণতন্ত্রে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান নাগরিক। তবে হ্যাঁ, আব্বাসীয় আমলে বিচার বিভাগে যে মাজালিম আদালতের ব্যবস্থা ছিল তা আজকের দিনের ন্যায়পাল বা প্রশাসনিক ট্রাইব্যুনালের আদি রূপ বলা যেতে পারে। 4. ধর্ম ও রাষ্ট্র। আব্বাসীয় রাষ্ট্র ছিল ধর্মভিত্তিক। ধর্ম রক্ষা করা এবং ধর্মের ভিত্তিতে পৃথিবী পরিচালনা করাই ছিল তাদের লক্ষ্য। সিয়াসাত আল দুনিয়া বিদ্দিন। আধুনিক সেকুলার গণতন্ত্রে ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখা হয়। যদিও আজকের অনেক ইসলামী তাত্ত্বিক বলেন যে ইসলামে ধর্ম ও রাজনীতি অবিচ্ছেদ্য, কিন্তু আব্বাসীয় ইতিহাস দেখায় যে যখনই ধর্মকে রাজনীতির হাতিয়ার করা হয়েছে, যেমন মিহনা বা ধর্মীয় নিপীড়ন, তখনই সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে। 5. খিলাফতের ধারণা। 1258 সালে বাগদাদের পতনের পরও খিলাফতের আইডিয়া বা ধারণাটি মরে যায়নি। মিশরের মামলুকরা আব্বাসীয় বংশের একজনকে নামমাত্র খলিফা হিসেবে কায়রোতে বসিয়ে রেখেছিল কেবল ধর্মীয় বৈধতার জন্য। পরে 1517 সালে অটোমানরা সেই খিলাফতের দাবিদার হয়। 1924 সালে কামাল আতাতুর্ক যখন খিলাফত বিলোপ করেন, তখন ভারতীয় উপমহাদেশে খিলাফত আন্দোলন হয়েছিল, যার সাথে গান্ধীজিও যুক্ত ছিলেন। এটা প্রমাণ করে যে খিলাফত কেবল একটি রাষ্ট্র ব্যবস্থা নয়, এটি মুসলিম মানুষে এক ঐক্যের প্রতীক, এক হারানো গৌরবের স্মৃতি। তবে সাজ্জাদ, ইতিহাসকে তার নিজের সময়ের প্রেক্ষাপটে বিচার করতে হয়। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত আব্বাসীয়রা যা অর্জন করেছিল, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, স্থাপত্য ও বাণিজ্যে, তা ছিল অসামান্য। তারা এমন এক বিশ্বজনীন সভ্যতা গড়ে তুলেছিল যেখানে একজন স্প্যানিশ মুসলিম, একজন পারসিক পণ্ডিত আর একজন ভারতীয় গণিতবিদ বাগদাদে বসে একই ভাষায় জ্ঞান চর্চা করতে পারতেন। আধুনিক গ্লোবালাইজেশনের বহু আগে তারা এক গ্লোবাল সমাজ তৈরি করেছিল। টিএসসির মোড়ে এসে তারা থামলেন। রিকশা ডাকতে ডাকতে প্রফেসর বললেন, তোমাদের জেনারেশনের কাজ হলো এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। অন্ধভাবে অতীতকে ফিরিয়ে আনা নয়, বরং অতীতের ভুলগুলো শুধরে নিয়ে আগামীর জন্য ন্যায় বিচার, জ্ঞান ও মানবিক মর্যাদাভিত্তিক সমাজ গড়া। সেটাই হবে প্রকৃত মদিনার সনদ বা ইসলামের স্পিরিট। সাজ্জাদ প্রফেসরকে বিদায় জানিয়ে রিকশায় উঠল। তার হাতে আল মাওয়ার্দির বইটা এখনও ধরা, কিন্তু তার দৃষ্টি এখন আর বইয়ের পাতায় নয়, বরং ঢাকার ব্যস্ত রাস্তার ল্যাম্পপোস্টগুলোর দিকে। সে ভাবছে, বাগদাদের সেই বাতিগুলো হয়তো নিভে গেছে, কিন্তু জ্ঞানের যে মশাল তারা জ্বালিয়েছিল তা আজও আধুনিক সভ্যতার ভিত্তিমূলে জ্বলছে। ইতিহাস মৃত নয়, ইতিহাস আমাদের ভিতরেই বেঁচে থাকে। Free audio post-production by alphonic.com